সমুদ্রের ওই সাদা পানিতে নিজের চেহারার প্রতিফলন দেখে নিজেই অবাক হয়ে গেলাম। মুখ ভর্তি দাড়ি, চুলগুলো প্রায় কাঁধ পেরিয়ে গেছে, দেখতে দেখতে প্রায় একটা বছর পেরিয়ে গিয়েছে। হয়তো আপনারা ভাবছেন আমি দিন তারিখ মনে রাখলাম কিভাবে। তবে আমি বলি, রবার্ট ক্রুশের মতো আমিও তার পদ্ধতি ব্যবহার করেছি। পানি থেকে উঠে হাঁটতে শুরু করলাম আমার কুঁড়ে ঘরের দিকে। আমি এখন যেখানে থাকি সেটা হলো একটা ছোট যাত্রীবাহী জাহাজ বা ফেরিও বলা চলে। মনে হয় কোনো এক ঝড়ের কবলে পড়ে সবাই মারা গিয়েছে, আর জাহাজটা সমুদ্রের উতাল ঢেউয়ে পড়ে আছে। পাড়ে এসে আস্তানা বসিয়েছে ছোট ছোট দুটো কেবিন, যার মধ্য থেকে আমি একটা কেবিনে থাকি। এই এক বছরের প্রায় পুরো বনটাই আমার চেনা হয়ে গিয়েছে। মূলত আমি খুঁজে বেরিয়েছিলাম এখানে কোনো মানুষের অস্তিত্ব আছে কি না, কিন্তু আমার ধারণা ভুল। এখানে কেউ নেই, কিন্তু ওরা আমাকে এখানে কেন ধরে এনেছিল আর কোথায় বা নিয়ে যেতে চেয়েছিল সেটা তো আজও ভাবায় আমায়। বিশেষ করে এই জাহাজটা কোনো দুর্যোগের, এটাও ডুবে গেলে নিশ্চয়ই মরীচিকা পড়ে নষ্ট হয়ে যেত, কিন্তু তা হয়নি। একদম নতুনের মতোই রয়েছে। হয়তো কেউ জাহাজটা এখানে রেখে আশেপাশে বা জীবজন্তু আক্রমণে প্রাণ হারিয়েছে। তবুও সাবধানে থাকতে হয়। আবারও বের হতে নিব এমন সময় হেলিকপ্টারের তীব্র শব্দ কানে ভেসে এলো। একবার ভাবলাম বেরিয়ে যাব, আবার ভাবলাম না, এই এক বছরে যেখানে কোনো পাখিও আসেনি, হঠাৎ কেন হেলিকপ্টার আসতে যাবে? তবে কি ওরা আবার আসছে? জাহাজে ছোট একটা গ্লাস লাগানো ছিল, সেখানে চোখ দিতেই নিজের চোখ আটকে গেল। প্রায় 10 জন মানুষ দ্বীপের উপর চলাফেরা করছে, আর একজন হেলিকপ্টারে বসে রয়েছে। সে আর কেউ নয়, জয়। এতগুলো বছর পর বন্ধু নামে বেঈমানকে দেখতে পেয়ে মুখে হাসি চলে এলো। তবুও চেয়ে রইলাম কি করে ওরা সেটা দেখার জন্য। ওদের কথাগুলো স্পষ্ট শুনতে পেলাম আমি। বস, আপনি এতদিন পর এলেন এখানে? আমরা তো মনে করলাম আপনি আর আসবেন না। কি বলিস এসব? হাসবো না কেন? আর সবচেয়ে বড় ভয় হলো ওই তৌফিক শালাকে আমার আস্তানায় নিয়ে এসেও মারতে পারেনি, পালিয়ে গেল। এখন কোনো রকমে যদি বেঁচে যায়। আরে বস, কি বলেন আপনি? এই বনে এমন কোনো ফলের গাছ নেই যেখানে আমরা নজর রাখি না। আর তাছাড়া আমাদের সিসি ক্যামেরা তো আছে জঙ্গলের দক্ষিণ দিকে, ওই যেদিক দিয়ে লোকাল হয়ে যেতে হবে। ওকে। কিন্তু তোরা ওকে চিনিস না। ও হলো ভিন্ন কিসিমের মাল। তোদের চোখে ধুলো দেয়া ওর জন্য কিছুই না। বস, আপনি ওরে রাখুন নিচে, আপনার শিকার অপেক্ষা করছে। চলুন, আমাদের সাবমেরিন চলে এসেছে। ও হ্যাঁ, ভালো কথা। আমাদের কাজের জন্য একটা সুবিধা হয়েছে। সেটা হলো এই দ্বীপে আমরা যে গুপ্তধনের সন্ধানে এসেছিলাম তা আমরা পেয়ে গেছি। খুব শীঘ্রই আমরা সেটা উত্তোলন করব। কিন্তু বস, এটা যার দ্বীপ, মানে রাষ্ট্রপতি তো মাঝে মাঝে হেলিকপ্টার নিয়ে এখানে আসে বা টাইম দেওয়ার জন্য লোক নিয়োগ করেছে। ওরা দেখলে তো সর্বনাশ হয়ে যাবে। আর বস, আমাদের সাবমেরিনেও কয়েকবার ওই শয়তানকে দেখা গিয়েছিল। কি শালা এখনো বেঁচে আছে? জি বস, তবে আর পরে দেখিনি। বোধহয় কোনো এক জায়গায় মরে পড়ে আছে। আজ কাকে শিকার করেছে জানিস? এই দ্বীপের নকশা যে সব জানে তাকে শিকার হিসেবে নিয়ে এসেছি। আর রাষ্ট্রপতিকে তো আমাদের উপরে লোকগুলো দেখে নেবে। বস, ওই তো আমাদের তিমি ভেসে উঠেছে। চলুন তবে যাওয়া যাক। তবে আমাদের পাইলটের নাকি শখ জেগেছে, সাবমেরিন চালাবে। ওকে নিয়ে চল। আর হ্যাঁ, পুরো বনে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা কর। জয়রা পানির দিকে যেতে নিল। ওদের চোখে লক্ষ্য করে তাকে দেখি একটা মাঝারি আকারের তিমি একদম পাড়ে এসে উঠেছে। তার মানে এটাই সাবমেরিন যার কথা আমি ইন্টারনেটে দেখেছিলাম। আর একে তো আমি কয়েকবার দেখেছিলাম, ভাগ্য ভালো ধরা পড়েনি। ওরা সাবমেরিনে করে চলে গেল, আর আমি চারিপাশে চোখ বুলিয়ে দ্রুত কেবিনে থেকে বের হয়ে হেলিকপ্টারের কাছে গেলাম। বাহ, ভালোই অস্ত্র আছে দেখি। দ্রুত একটা ব্যাগে বুলেট, দুটো রিভলভার, লেজার বিম আর ক্রুভম বোম নিয়ে বের হয়ে এলাম। আর সময় একটা দেশলাইনিও নিয়ে এলাম। তারপর এগুলো নিয়ে দ্রুত জঙ্গলের মতো বিশাল এক গুহার পেছনে গিয়ে বসে পড়লাম। সব কিছু খুঁটিয়ে দেখে নিলাম ঠিক আছে কিনা, কোথায় লেগেছিল। তাই সামনে একটা খালে ঝাঁপিয়ে পড়ে কোনো রকম একটা রুই মাছ ধরে পাড়ে এসে বসলাম। দেশলাই কাঠি জ্বালিয়ে খুব সাবধানে আগুন জ্বালিয়ে মাছটাকে পুড়িয়ে নিলাম। সমুদ্রের লবণাক্ত পানিতে মাছও লবণাক্ত হয়ে গেছে, যার জন্য আর লবণ দিতে হলো না। পাশেই ছোট ছোট কয়েকটা মরিচ
এর গাছ ছিল, ওখান থেকে কয়েকটা মরিচ তুলে কুড়ে নিলাম। তারপর এভাবেই মাছগুলো খেয়ে নিলাম। আজ একটু টেস্টি মনে হলো, কারণ দেশলাই ছিল না বলে আগুন জ্বালাতে পারিনি, বিধায় কাঁচাই খেতাম সব কিছু। একটু পর আবারও হেলিকপ্টারের পাকা শব্দ শুনে দ্রুত একটা বিশাল বড় গাছের পেছনে লুকিয়ে ওদের দেখতে লাগলাম। শোন, আমি আজ আসছি, আর লাশটা ভাসিয়ে দিবি। বস, ওই জাহাজটা কি করব? আমাদের 1 কোটি টাকা পড়ে আছে। ওটা ওভাবেই থাক, ওটা আমার জন্য আনলাকি, কারণ ওটাতে করেই শালা তৌফিককে এনেছিলাম, আরও পালিয়ে গেল। আগে ওকে মারবো, তারপর একে আবার পানিতে ভাসাবো। ওকে বস। খানিকটা ভয়ও পেলাম, টের পেয়েছে কি না কোনো কিছুই মিসিং এর। কিন্তু আমার ধারণা ভুল। জয় হেলিকপ্টারে করে চলে গেল, আর সাবমেরিন ও ঘুপুস করে ডুবে গেল। তবে এরা এখন কই যাবে? ভাবতে ভাবতে ওদের একজন দ্বীপের পাশে একটা বিশাল পাথর ছিল, ওটাতে হাত দিল, সাথে সাথে পাথরও উপর ফুটে গেল, আর সবাই ভিতরে চলে গেল। বিষয়টা হাস্যকর হলো, এখন এই যুগে এটা সম্ভব। যাই হোক, এতদিনে এদের আস্তানা আর আমার মিশনের কাজটা খুব সহজ হয়ে গেল। তাহলে এখানেই লুকিয়ে রেখেছে বেলায়েত সর্দারের সব অপকর্মের সোনাদানা। ঠিক করলাম, আজ রাতেই মিশনে নামবো। রাত প্রায় গভীর। বিশাল পাথরের ঠিক পেছনে বরাবর আমি বসে আছি, কোনো ছোট রাস্তা আছে কিনা তা দেখার জন্য। হঠাৎ মাথায় ঠান্ডা কিছুর স্পর্শ, পিছনে তাকাতেই ধূপ করে বুকে লাথি লাগায়, চোখে মুখে অন্ধকার দেখতে লাগলাম। একটু পর দেখলাম সামনে দুটো লোক দাঁড়িয়ে, ওদের একজনের সাথে রিভলভার আর একজনের হাতে সাবমেরিন গান। শালা, তোকে পেয়ে গেছি। তবে আজ তোকে মেরে আমরা এই অন্ধকার জগতের নেতা হব। হ্যাঁ, ঠিক বলেছি। একে টপকিয়ে শালা জয়কেও টপকিয়ে দেব, আর সব গুপ্তধন আমরা ভাগ করে নেব। হা 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 হা। ওদের কথা বলা এতই বিভোর ছিল যে এই সুযোগে লেজার বিম দিয়ে ওদের শরীর বরাবর একটা টান দিতেই দেহ দুটো দুভাগ হয়ে গেল। মূলত লেজার বিম একটা ভয়ানক অগ্নিরশ্মি, যা কোনো বস্তুকে নিমেষেই গলিয়ে দিতে পারে, কিন্তু মানুষকেও যে দুভাগ করতে পারে জানতাম না। দ্রুত উঠে ওদের দেহগুলো পানিতে ফেলে দিলাম, আর ওদের পোশাক পরে নিলাম। তারপর ধীর পায়ে ওদের আস্তানার সামনে যেতেই ওদের একজন লোক কেমন যেন ছুটে এসে, এই তুই কে? আর তোর এই অবস্থা কেন? আমি কে সেটা আমার নেম প্লেটেই লেখা। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোর এই অবস্থা হলো কেন? আর তোর সাথের জন কোথায়? আসলে আমরা টহল দিচ্ছিলাম, হঠাৎ কোথা থেকে একটা পাগল টাইপের লোক আমাদের ওপর আক্রমণ করে। আমার সাথে জনকে ওরা মেরে ফেলেছে, আর আমি কোনো রকমে বেঁচে এসেছি। কি? সালা এখনো বেঁচে আছে? সাবাস, তুই অনেক বড় সংবাদ নিয়ে এসেছিস। আগামী কালই আমরা বসকে এই খবরটা দেব। বস? আপনি তো আমাদের বস, আপনার আবার বসকে? এটা তুই বুঝবি না রে, আমারও বস আছে, ওরাই আমাকে লিড দেয়, আর আমি তোদের। শালা বাগে পাইছি তোকে, এখন যাবে কই মনে মনে? বস, আমরা এই দ্বীপে কত পরিশ্রম করে ধন সম্পদ কামাই, আর ওনারা এসব ভাগ নেয়। আপনার জন্য আমার খারাপ লাগছে। শোন, মন খারাপ করিস না, আগে তো গুপ্তধনের নকশাটা হাতে পাই, তারপর সালা ওই জয়কে কোপাবো, বুঝলি? সালা আমি এখানকার বসেও স্বাধীনতা পাই না, প্রচুর রাগ পুষে রেখেছি, জানি সব উসুল করে নেব। বস, শুনেছি আগামীকাল নাকি বিশাল বড় একটা কন্টেনার আসবে এই দ্বীপের পাশ দিয়ে, সেখানে নাকি বিপুল পরিমাণ অবৈধ মূলধন পারাপার হবে। তুই এটা কিভাবে জানলি? বস, আসলে ওই যে সেদিন আপনার বস আসলো না, তখন ওনার পাইলটের হাতে থেকে পড়ে গিয়েছিল কিছু একটা, সেটা আমি পকেটে রেখেছিলাম। এই যে দেশলাই, মূলত এটা একটা ওয়াকি টকি, শুধু দেশলাইয়ের মতো। এটা দিয়ে কথা বলে এখানে কাউকে শুনতে দেখেছি। আরে পাগল, এটা একটা ওয়াকিটাকি। পকেট থেকে আরো একটা ওয়াকিটাকি বের করে আমারও কাছে আছে। বস, কি করবেন আপনি এখন সেটা তো বলুন। আমরা জীবনের মায়া ভুলে এটা লুট করব, ওটা লুট করব, আর সব কিছুই ভোগ করবে ওরা। না, এ হতে দেব না। ওই লুট করা মাল আমরা লুকিয়ে রাখবো, আর কালোই সালা জয়কে টপকে দেব। অনেক সহ্য করেছি, কালোই ওর শেষ দিন। কিন্তু বস, ওই যে সাবমেরিন, এটা দিয়ে কি হয়? তোকে বিশ্বাস করছি, শোন তাহলে। মাটির নিচে একটা কারাগার রয়েছে, বা ডুবন্ত দ্বীপ, যে দ্বীপের নিচে পানি নেই। একটা চর রয়েছে, বুঝলি, যেটা আধুনিকভাবে তৈরি করেছি আমরা। কারাগার? বস,
আমাকে কি নিয়ে যাবেন ওখানে প্লিজ? হুম, তোকে সাবমেরিন চালানো শেখাবো। আগামীকাল তুই নিজে সাবমেরিন চালাবি, মনে লিড দিবি আর কি। ওকে বস, জয় হোক আপনার বস। শালা তোকে আর তোর বসকে আগামীকাল পুঁতে ফেলবো। আগে এইসব কয়টাকে শেষ করব আগে। চল, আজ তোকে লিড দেবো আমি। ওকে বস। ওর সাথে একটা লিফটে চড়লাম। কেমন যেন সন্দেহ হলো, তবুও চুপ করে রইলাম। আন্ডারগ্রাউন্ড রুমে আসতেই চোখগুলো বড় বড় হয়ে গেল। একটা কি সামনে বিশাল একটা কাচের ঘর, যার মতো হাজারো লাশের স্তূপ, কিন্তু লাশগুলো পচে গলে গিয়েছে, মনে হয় অ্যাসিড দিয়ে গলিয়ে ফেলেছে। যেহেতু এটা কাচের মতো তাই কোনো দুর্গন্ধ নেই, তবে একটু ভয়ও লাগছে। সামনে তাকিয়ে দেখি আরও কয়েকজন, 4-5 জন কম্পিউটারে কি যেন করছে। ভালো করে দেখি আরও একটা। আরে এটা তো ব্ল্যাক হ্যাকিং সাইট, এর মানে এরাই হ্যাকার। যাক, আস্তে আস্তে সব পরিষ্কার হচ্ছে। শোন, একটা কাজ কর, ওই যে পাশের রুমে কয়েকটা বন্দি আছে, দেখে হয়তো ওরা কি করছে। ওকে বস। আল্লাহর নাম নিয়ে বন্দিঘরের সামনে গিয়ে আটকে উঠলাম। আল্লাহ এদের এত কষ্ট রেখেছে। প্রায় 10 জনের মতো, সবার কোমর পানির নিচে, যেখানে কিছু হাঙর আটটি, তবে তেলাপিয়া মাছের সমান পা দুটোর একটুও মাংস রাখেনি, সব খেয়ে ফেলেছে। শিকলে এমনভাবে বাধা যে নড়াচড়াও করতে পারেনি। আর শরীরে মনে হয় তো গত 2-4 বছর কিছুই খেতে পারেনি। এরই মধ্যে গলা চেঁচিয়ে কেউ ডাকলো। কিরে, কি হলো? দ্রুত চলে আয়। বের হয়ে এলাম। আসতেই আমাকে নিয়ে একটা কাচে ঢাকা কক্ষে নিয়ে গেল। সেখানে এই তিমিটা রাখা ছিল। তোর রিমোটটা বের করে সবুজ বাটনে ক্লিক কর। ওকে বস। ক্লিক করতে সাবমেরিনের দরজা খুলে গেল। দেখলাম লোকটার মুখে বিজয়ের হাসি। খুশিতে আমাকে জড়িয়ে ধরে তারপর আজ শুধু তোর জন্য এটা সম্ভব হলো। এই রিমোটটা কখনো হাতে পাইনি, জানিস তো, চামচার মতো ছিল। যাই হোক, চল ভেতরে। ভিতরে গিয়ে দেখলাম ভালোই কয়েকটা চেয়ার আর কন্ট্রোল রুম। আমি একটা বসলাম, সে একটাতে বসলো। তারপর সাবমেরিনের লাল বোতামে চাপতে কাছের মধ্যে পানি প্রবাহিত শুরু হতেই সাবমেরিন চলতে শুরু করলো। কিছু দূর চালানোর পর, তুই কি কখনো মোটরসাইকেল চালিয়েছিস? হ্যাঁ বস, চালিয়েছি। গুড, তাহলে এই নে স্টিয়ারিং, চালা। আর এই যে এইগুলো একে একে সব চিনিয়ে দিল। কিছুক্ষণ অসুবিধা হলেও পরে ঠিক সামলিয়ে নিয়ে চলাতে লাগলাম। প্রায় ঘন্টাখানেক চালানোর পর আবারও ফিরে এলাম। শোন, আমাদের বাবুর্চি নেই, তুই কি রান্না পারিস? হ্যাঁ বস, পারি। ওই যে কিচেন, একটু বিরিয়ানি বানিয়ে আনতো, চা। ওকে বস। প্রায় ঘন্টাখানেক পর ওকে একে একে দপাস দপাস করে সবাই ঘুমিয়ে গেল। আসলে বিরিয়ানিতে ক্লোরোফর্ম বোমের ধোঁয়া ব্যবহার করেছিলাম। তারপর সবাইকে শুইয়ে দিয়ে বলতেন লেজার বিম দিয়ে টুকরো টুকরো করে ফেলে দিলাম। ভাবছি এখন কি চলে যাব নাকি এই লাশগুলো কিছুই করব জানি না এরা মুসলমান কি না। হঠাৎ চোখ গেল পাশেই একটা বিশাল দরজা দেখে আগ্রহ নিয়ে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকতেই চকচক করে উঠল পুরো ঘর। এত সোনা দানা, চারিদিকে এত সোনা দানা দেখে লোভ হলো, বলতে যা বলে বোঝাতে পারবো না। কিন্তু না, এসব কিছুই না করে চুপিসারে বের হয়ে এলাম, কারণ এখানে সবাই মৃত। এই লোকগুলো ওই কাচের মধ্যে ঢুকে দিতে হবে। যেই বাবা সেই কাজ। চারিদিকে ভালো করে লক্ষ্য করলাম কিভাবে এই কাচের ঢাকনা খোলা যায়, কিন্তু নিরাশ হলাম। পরক্ষণেই মনে পড়লো সুইচ থাকতে পারে কোথাও। পুরো রুমের সমস্ত সুইচ এক এক করে অন করলাম, কিন্তু নিরাশ হলাম। শেষে ব্যর্থ হয়ে ফিরতে নেব এমনি একটা টেবিলের নিচে লাল একটা সুইচ চোখে পড়ল। দ্রুত ওটাতে চাপতে কাচের ঢাকনাটা প্রায় 5 ফুটের মতো খুলে গেল। পাশে ওর সাথে লাগানো একটা সিঁড়ি ছিল। ধীরে ধীরে লাশগুলো এক এক করে কাঁধে করে ওর ভেতরে ফেলে দিলাম, কিন্তু আমার ভাবনার বাইরে ওর ভেতরে এত এত পোকা যা শুধু গেজ গেজ করতেছে। এ থেকে বোঝা গেল যে এদের হত্যা করে বা অ্যাসিড দিয়ে গলিয়ে নয়, এদের জীবন্তই এই কাচের মধ্যে ফেলে দিত আর তীব্র যন্ত্রণা সহ্য করে এদের মারত। ভাবতে গায়ে কাটা উঠতে লাগলো। মানুষ এতই ভয়ানক হয়, এদের না দেখলে বুঝতে পারতাম না। দ্রুত সবগুলোকে ওর ভেতরে ফেলে দিয়ে বের হয়ে এলাম। যত দ্রুত সম্ভব আমাকে বের হতে হবে, কারণ আমার মনে হলো হেলিকপ্টার আশেপাশে ঘোরাঘুরি করতেছে। নিশ্চয়ই জয় চলে এসেছে। তাড়াহুড়ো না করে ধীরে পায়ে এই ভূগর্ভ কক্ষের পেছনের দরজা দিয়ে বের হয়ে এলাম। যা শালা, যা ভেবেছি তাই, জয় সাহেব চলে এসেছে, খেলা হবে। কিন্তু এ কি, হেলিকপ্টার ল্যান্ড না করে সোজা চলে যাচ্ছে কেন? অবাক হয়ে সেই দিকে তাকাতেই ধূপ করে পিঠে কিছুই ঢুকে গেল। মুহূর্তেই তীব্র বেদনার ছায়া মুখে ফুটে উঠল। পিছনে ঘাড় ঘুরিয়ে হেসে দিলাম, কারণ এটা হলো সেই পুলিশ যে কিনা এয়ারপোর্টে আমার পিঠে গুলি করেছিল।
শোন, তুই আবারও সেই আগের ভুলটাই করলি। হা হা হা। আমি কে জানিস? এই দ্বীপের মালিক। তুই যে নিচের সব কয়টা চামচাকে মেরে দিলি, ভালোই করেছিস। আই লাইক ইউ। শালা আমার সাথে বেইমানি করতে নিয়েছিল। হা হা হা, তুই শালা হিজড়া হিজড়াই রয়ে গেছিস। জানিস তো পিছন দিক থেকে কাপুরুষের দল গুলি চালায়। শালা তুই সামনে থেকে মারতে খুশি হতাম কোনো পুরুষের হাতে মারা যেয়ে। মুহূর্তেই শালার হাত থেকে রিভলভার কেড়ে নিতেই পিঠে আরও একটা কিছুই ঢুকে গেল। দ্রুত শুয়ে পড়লাম, কিন্তু তার আগেই এই কাপুরুষের 4 হাত পা গুলি করে লোলা করে দিলাম। আবারও ভেসে এলো হেলিকপ্টারের শব্দ। এর মানে জয় আগে এখানেই নামিয়ে দিয়ে চলে গিয়েছে, পরে সে পেছন থেকে স্নাইপার দিয়ে গুলি করেছে। চোখ দুটো হালকা খুলে চোখে দেখলাম হেলিকপ্টার ল্যান্ড করতে। দ্রুত বললে ভুল হবে, উসাইন বোল্টের চেয়েও দ্রুত পেছনের ব্যাগ থেকে পরপর 3টা ক্লোরোফর্ম বোম মেরে আবারও গা দুটো এলিয়ে দিলাম পাথরের ওপর। কিছুক্ষণ এভাবে থাকার পর উঠে এগিয়ে গেলাম। পাইলট আর জয়কে কাঁধে করে নিয়ে এলাম ভূগর্ভের ঘরে। দুটোকে শক্ত করে চেয়ারে বেঁধে নিজে একটু চোখ বন্ধ করে নিলাম। একটু এদের ভয় দেখাতে হবে, যা ভেবেছি তাই। কিছুক্ষণ পর জয় নিজেকে বাধা অবস্থায় দেখে ভয়ে আঁতকে উঠলো, সাথে আমাকেও বাধা দেখে। তবে কে বাঁধলো কে বাঁধলো? জয় ধীরে আমার শরীরের পা দিয়ে কয়েকবার টাচ করতেই এমনভাবে চোখ খুললাম যেন আমিও জ্ঞান হারিয়েছিলাম এবং কিছুই জানি না। তৌফিক, তৌফিক দোস্ত, আমাদের এখানে কে আনলো? বল না ভাই, কে আনলো? জয় প্লিজ আমাকে মারিস না, আমি চলে যাব, তোদের কিছুই করব না। মনে মনে কি, তুই এখানে আটকা পড়েছিস? তার মানে শালা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো? তুই কার কথা বলছিস? আমরা হয়তো কিছুক্ষণ পর ওই আমেরিকান পোকার খাদ্য হব। তাই বলি, তুই যাকে পড়াইতে সেই এলাকার চেয়ারম্যান প্লাস তোর সিনিয়র অফিসার, একে বদিরুজ্জামানই হলো আমাদের গ্যাংয়ের লিডার। কি? হ্যাঁ রে, শুধু তাই নয়, গতকাল এরাই কয়েক হাজার নারী পাচার করতে নিয়েছিল, কিন্তু আবহাওয়া খারাপ হয় পারেনি। তোদের এই গ্যাংয়ের কাজ কি, আর তুই কেন এই কাজ করেছিস বা জড়িত হলি কিভাবে? আমরা এই কাজ প্রায় 5 বছর ধরে করেছি, টাকার জন্য টাকা। আর এই গ্যাংয়ের নাম বিকেজি, বাংলাদেশ কিডন্যাপিং সংস্থা। তোদের লিডারকে বল। তুই বললি আর বলে দেব? বলবি না? ওকে ওয়েট। ওকে কিছু করার আগেই ওর টি শার্টের বোতামে কামড়ে ধরলুম, তারপর আস্তে আস্তে নিস্তেজ হতে লাগলো। বলতে আর বাকি নেই, ও বিষ জাতীয় কিছু খেয়েছে। দ্রুত ওকে ওই কাচের লাশের স্তূপের মধ্যে ফেলে দিলাম, তারপর পাইলটকে পাকড়াও করলাম। তুই তো একজন পাইলট, একটা মহান পেশা নিয়োজিত, তবে কেন তুই এদের দলে যোগ দিয়ে এত পাপ কাজ করলি বল? আমাকে ছেড়ে দিন, আমি এসব ছেড়ে দিব। আপনাকে আমি আপনার শহরে পৌঁছে দিব, তবু আমাকে মারবেন না। কিভাবে পৌঁছে দিবি? তোর ওই হেলিকপ্টারে? হা হা, তবে বলি এতে তোর দরকার নাই, কারণ আমি হেলিকপ্টার চালাতে জানি। আবার যদি বলিস ওই সাবমেরিনে, তাহলে বলবো আমিও ওটাও পারি। তাহলে বল, তোকে বাঁচিয়ে রেখে আমার লাভ কি? আমি এই দ্বীপের গুপ্তধনের নকশা কোথায় আছে জানি। আমি? হা হা হা, সারা লোভ দিচ্ছিস আমায়? তবে বলে শোন, আমি এই নকশাটা অনেক আগেই তোর ওই ব্যাগ থেকে পেয়েছি, যেদিন তুই সাবমেরিন চালাতে পানিতে নেমেছিলি। প্লিজ আমাকে মারবেন না, প্লিজ। আমি জানি এদের আসল লিডার কে। বল দ্রুত, কে তোদের লিডার? আমাদের লিডারকে আমি নিজেও জানি না, তাকে আমি কখনো দেখিওনি। তবে তার একটা এমন অবৈধ আস্তানা রয়েছে যেখানে পৌঁছানো খুবই বিপজ্জনক। এমনকি আপনার বন্ধু জয়ও ওখানে যেতে পারেনি। হা হা, মিথ্যা বলা আমি পছন্দ করি না। তুই শুধু বল ওকে কোথায় পাবো। এই দ্বীপ থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ছোট্ট একটা দ্বীপ রয়েছে, সেখানেই ওনাকে পাবেন। আচ্ছা, এই লোকের নাম কি বল? ডোরাইন জনসন, আমেরিকান নাগরিক। তুইও তো মনে হয় আমেরিকান, তুই নিয়ে যেতে পারবি? তবে তোকে এই গুপ্তধনের ভাগ দেব। না। কেন কেন? বল শুনি কেন? তুই তো নিজেই বহুত লোককে মারার কাজে সাহায্য করেছিস। আর বড় কথা কি জানিস, আমি আমার বেস্ট ফ্রেন্ডকেও মেরে দিলাম, আর তো তুই কিছুই না। যাই হোক, আমাকে যখন হেল্প করবি না তখন তোকে বাঁচিয়ে রেখে কি করব? হ্যাপি জার্নি। ওকে চেয়ারের সহ ওই কাচের লাশ স্তবের মধ্যে ফেলে দিলাম, কিন্তু এদের লিডারকে কিভাবে পাবো? যাই হোক, ওখান থেকে বের হয়ে বালুচরের ওপর আসলাম। সামনে আমার 3টা বাহন, এক হেলিকপ্টার, 2 স্পিডবোট, 3 সাবমেরিন। আমি এসবের মধ্যে হেলিকপ্টার
বাইককেই বেছে নিলাম। ইঞ্জিন স্টার্ট দিয়ে রওনা হলাম নতুন গন্তব্যের পথে। হয়তো সামনে আরও রহস্যের হাতছানি। কি হবে এই গুপ্তধন, কাদের এই ধন, আর ডোরাইন জনসনকে, আর কেনই বা সে এই দেশে এত লোককে হত্যা করেছে এবং কে এই লোকগুলো। হেলিকপ্টারে ম্যাপে সুন্দরভাবে ফুটে উঠেছে ছোট দ্বীপ, যেখানে প্রায় পুরোটাই ঘন গোলপাতায় গাছ দ্বারা পূর্ণ। সামনে কিছুটা চর জেগে উঠেছে। ওখানে কি হেলিকপ্টার ল্যান্ড করা যাবে কি না তা নিয়ে অনিশ্চিন্তায় নিজের জীবনে ঝুঁকিপূর্ণ ভেবে আবারও ফিরে আসি আগের দ্বীপে। মূলত ওখানে গিয়েছিলাম আশপাশের অবস্থা দেখার জন্য। হঠাৎ মনে হলো, আরে সেদিন জয় কি তবে এই কারণে হেলিকপ্টার এখানে রেখে সাবমেরিন দিয়েই ওই দ্বীপে গিয়েছিল? হতে পারে। দ্রুত সাবমেরিন নিয়ে রওনা হলাম। কিছুক্ষণ পর সেখানে পৌঁছে গেলাম, কিন্তু সাবমেরিনটা চড়ে না। তুলে পানির নিচে রেখে উপরে উঠে আসলাম। জানি না কি হবে সাবমেরিনের, ওখানে থাকবে কি না। তবে ওসবে না ভেবে ধীরে পায়ে চড়ে উঠতে উঠতে প্রায় গভীর রাত হয়ে গেল। তাই আর জঙ্গলের দিকে না এগিয়ে পাশে একটা পাথরের গায়ে শরীরটা এলিয়ে দিয়ে শুয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল, নিজেকে বাধা অবস্থায় দেখতে পেলাম। অনুভব করলাম পকেটে একটা রিভলভার ও ব্যাগ নেই। বুঝতে আর বাকি রইল না, আমি ওই শয়তানের হাতে বন্দি হয়ে পড়েছি। একটু পর পায়ের শব্দ, আবারও শুয়ে রইলাম। এই অবস্থায় প্রায় 9-10 জন একসাথে রুমে প্রবেশ করলো। ঘন অন্ধকার, না হলে হলদে চেহারায় ওদের চেহারাগুলো খুবই পরিচিত। এই চুপ! দূর থেকে সেহের নামটা শুনতে শুনতে আমি ক্লান্ত। তুই আমার ভাইয়ের মতো ছিলি, কিন্তু কেন যে তুই এই কেসটা হাতে নিলি? আরে দেশ থেকে কিছু আবর্জনা পরিষ্কার করতে নিয়েছিলাম, আর সেখানে তুই কিনা বাধা হয়ে দাঁড়িয়ে গেলি। আমার সবচেয়ে বিশ্বস্ত লোক জয়কেও মেরে দিলি। জানিস, এই গোপন আড্ডাখানা, সাবমেরিন, হেলিকপ্টার, এগুলোতে আমার কোটি কোটি টাকা ব্যয় হয়েছে। আমার কোটি কোটি টাকার ড্রাগ সাপ্লাই বন্ধ করেছিলি। আমি কিছু বলিনি, কিন্তু তুই কেন আমার এই গুপ্তধন খোঁজার কাজে বাধা দিচ্ছিস বল? বিদেশ থেকে আমার শত কোটি কোটি টাকা যন্ত্রপাতি কিনেছি শুধু এই গুপ্তধন নিজের করে নেওয়ার জন্য। আজ প্রায় 5 বছর পর ধরে চালিয়ে যাচ্ছি আমার এই সন্ধান শুধু এই গুপ্তধন পাওয়ার জন্য। আমি কত বড় নাটক সাজিয়েছি, নিজেকে তোদের সামনে মৃত্যু বলে তুলে ধরেছি, কিন্তু তুই এইখানে এসে বেঁচে গেলি, আমার লোকেদের হত্যা করলি। তোকে আমি ভয়ঙ্কর শাস্তি দেব রে। শাস্তি দেওয়ার তুই কে? তুই এতদিন যত লোক হত্যা করেছিস, এর জন্যই তোর কত কত শাস্তি আল্লাহ তাআলা ওই কবরে তুলে রেখেছে। তুই তো জানিস না, এই সামান্য কয়েকদিনের দুনিয়ার জন্য এত পাপ করলি তুই। হ্যাঁ, করেছি। দরকার হলে আরও করব। তবু আমি ধনী হতে চাই। হ্যাঁ, ধনী হতে চাই। আমার একটা বিষয় মাথায় আসছে না, তুই কি তাহলেই সেই চোরাই অস্ত্রের কারখানায় ছিলি যেটা আমি ধ্বংস করে দিয়েছিলাম? হ্যাঁ, ঠিক ধরেছিস। হ্যাঁ, আমি সেই ছিলাম। ওই কারখানায় আমার 100 কোটি টাকা তুই ধ্বংস করে দিয়েছিস। কিন্তু তুই বেঁচে গেলি কিভাবে? তো চল ফিরে যাই 1 বছর 5 মাস আগে। ফ্ল্যাশব্যাক। সকাল সকাল ঘুম থেকে উঠতেই ফোনের শব্দেই খুব বিরক্ত নিয়ে রিসিভ করলাম। হ্যালো। উফ, তো তোমাকে নিয়ে আমি আর পারলাম না। বলেছিলাম না আজ মিটিং আছে, এবং তোমার সিনিয়র অফিসার আসিফুর রহমান আসিফ ও এই মিটিংয়ে অ্যাটেন্ড করবে। সরি স্যার, আমি এক্ষুনি আসছি। দ্রুত চলে আসো, তোমার জন্য ওয়েট করে আছে। খুব দ্রুত ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম পুলিশ হেডকোয়ার্টারে। মে আই কাম ইন স্যার? হ্যাঁ মিস্টার তৌফিক, চলে আসুন। অনুমতি পেয়ে ভিতরে প্রবেশ করতে কিছুটা লজ্জা পেলাম, কারণ সবাই আমার দিকে তাকিয়ে আছে। জেন্টলম্যান, আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, ইনি সেই অফিসার তৌফিক। খুব স্ট্রং অফিসার, কথার চেয়ে গুলি চালাই বেশি। আর তৌফিক এই হলো মিস্টার আসিফ, তোমার সিনিয়র অফিসার। যাই হোক, তৌফিক নিজের সিটে বসো। ওকে স্যার। স্যার, আমাদের এত জরুরি তলব কেন? কোনো কি খারাপ খবর রয়েছে? হ্যাঁ, বলতে পারো তেমন কিছু। আমাদের এই এরিয়ায় প্রচুর বেআইনি অস্ত্রের কারবার চালু হয়েছে, এতে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন। স্যার, আমরা চেষ্টা করছি সেই চোরা কারবারিকে ধরতে, কিন্তু আসামিরা খুবই স্ট্রিক্ট। আমাদের নাগালে আসার আগেই কোনোভাবে খবর পেয়ে তারা পালিয়ে যায়। স্যার, আমার মনে হয় এদের পাচিয়ে বা অ্যারেস্ট করে কিছুই হবে না, এদের পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে হবে।
তবেই আর এমন কোনো অস্ত্র ব্যবসায় জন্ম নিতে ভয় পাবে। ইউ আর রাইট, কিন্তু সবাই তো আর হত্যা করা যাবে না। আমাদের জানতে হবে এরা এইসব চোরা কারবার নিয়ে আসে কই থেকে। স্যার, আপনি আমার কথার মানে বোঝেননি। আমি বলতে চেয়েছি এই গ্যাংকে একসাথে এনে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে হয়, যার জন্য আমাদের যেতে হবে সিভিল বেশে, আর 10 জন সাধারণ মানুষের মতো হয়েই এদের মোকাবেলা করতে হবে। তবেই আমরা এদের হাতে নাতে ধরতে পারবো। হ্যাঁ তৌফিক, ঠিক বলছো। আসিফ, তোমার দুটো সিভিল বেস আন্ডারগ্রাউন্ডে চলে যাও এবং সেখান থেকে ওদের লোকেশন ট্যাগ করে ধ্বংস করে দাও। আমাদের ফুল সাপোর্ট পাবে। ওকে স্যার, এটাই ছিল আমাদের মিশন। তারপর সিভিল পেশে নীলাদের বাসায় টিউশনি করাতে লাগলাম এবং সাথে এদের খুঁজতে প্রথমে ভেবেছিলাম নীলার বাবাই এসবে যুক্ত, কারণ তিনি ছিলেন নাম্বার 1 বিজনেসম্যান। কিন্তু আমার ধারণা ভুল ছিল, তিনি এসবে ছিলেন না। তো একদিন রাতে হঠাৎ দেখতে পেয়েছিলাম কিছু লোকদের তাদের সুবিধাজনক মনে হচ্ছিল না, তাই হেডকোয়ার্টারে বলে দিয়েছিলাম এবং ওদের ফলো করে একটা বিশাল গোডাউনের সামনে এসেছিলাম। ঠিক তখনই আমি দেখেছিলাম আসিফ স্যারকে ওদের সাথে হাতে মেলাতে, যেটা আমি গোপন রেখেছিলাম, এবং ওদের সাথে আসিফ স্যার ভেতরে গেল। আমার পুরো টিম ও পুরো গোডাউনকে ধ্বংস করে দেয় বর্তমান। তোর কথাই সব ঠিক আছে, কিন্তু তুই বেঁচে বের হলি কিভাবে? কামন ইয়ার, আস্তানাটা আমার ছিল, সুতরাং লোকগুলো আমার। তুই যখন পুরো কারখানাটা ব্লাস্ট করতে যাবি, ঠিক তার একটু আগেই আমি ঠির পেয়ে যাই, আর পিছনের গোপন সুড়ঙ্গ দিয়ে বের হয়ে গেলেও আমার লোকগুলো মারা যায়। তারপর রাগে এখানে চলে আসি, আর এখানকার দস্যু দলের সাথে মিশে দিনে দিনে ধন দৌলত লুট করে লোক বাড়াতে থাকি। এক পর্যায়ে সালা দোস্ত সর্দারকেই হত্যা করি। আমি লিডার হই ওদের। সবই বুঝলাম। আরে না না, আরও একটা জিনিস জানিস নি? সেটা হলো তোর বাড়িতে তোকে সরিয়ে দিতে হামলা করি, কিন্তু তুই হেলিকপ্টারে করে উঠে গেলি। তারপর চলে এলি চট্টগ্রাম আমার আস্তানায়। তারপর তুই জানিসই নি। শোন, তোকে একটা সুযোগ দেবো। সবার সামনে সবার সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করে জিততে পারলে তোকে ছেড়ে দেবো। হা হা হা, ওকে, তো হয়ে যাক দো হাত। একে একে সব কটাকে মেরে পেছনে ঘুরতে নিবে, অমনি আগের কত স্থানে গুলি ঢুকে যায়। কিরে, তুই না ছেড়ে দিবি, তাহলে গুলি করলি কেন? দিস ইজ বিজনেস। ধীরে ধীরে লুটিয়ে পড়লাম মাটিতে, কিন্তু নিজেকে শক্ত করে রাখলাম। আসিফ মাথার কাছে আসতেই দ্রুত ওর পা ধরে উপরে টেনে তুললাম। সুপার কিক মারতে মারতে শুরু করলাম। এক পর্যায়ে এত শক্তিতে ওর বুকে মেরেছি যে বুকের হাড় ভেঙে গিয়েছে। তোর সবই ঠিক ছিল বুঝলি, কিন্তু একটা জায়গায় ভুল করলি। তৌফিককে মারতে হলে একেবারেই মারতে হয়, নয়তো মরতে হয়। পরপর পুরো ম্যাগাজিনের বুলেট ওর মাথায় ঢুকিয়ে দিয়ে বের হয়ে এলাম। উপরে এসে নিজের রিভলভার নিয়ে বের হয়ে এলাম, কিন্তু আসার সময় পাশে একটা রুমে চোখ গেল। সুন্দর একটা মেয়ে পড়ে আছে দেখে মনে হলো আজই ওকে তুলে এনেছে, কারণ এখনও কোনো মায়ের চিহ্ন নেই। দ্রুত ওর কাছে গিয়ে দেখি জ্ঞান আছেই। আমি কোনো কিছুই না বলে ওর হাত ধরে হেলিকপ্টারে ছিল একটা, হেলিকপ্টারে দ্রুত ওখানে উঠে নিজের বাড়ির ছাদে ল্যান্ড করতে ক্লান্ত শরীরে নেমে এলো অন্ধকার। মনে নেই কিছু, থাকবেই বা কী করে, এতগুলো ছিদ্র হয়ে গেছে নিজের দেহ, যা বলে বোঝাতে পারবো না। যখন চোখ খুললাম, সেই পরিচিত একটা গন্ধ নাকে ভেসে এলো। এটা আমার নিজের রুম। তাই নিশ্চিন্তেই নিজের চোখটা খুললাম। পাশে কেউ নেই দেখে মনটা একটু খারাপ হলেও আমি দ্রুত উঠে বসলাম। গায়ে কাপড় নেই, চাদরের নিচে দেখি প্যান্ট ঠিক আছে। এমন সময় দুজন রুমে প্রবেশ করলো। ওদের দিকে তাকিয়ে বড়সড় ধাক্কা খেলাম। নীলা, আর সাথে জন আর কেউ না, আমার মামাতো বোন সামিয়া। নীলা, তুমি এখানে? তোমার না দুবাই থাকার কথা? নীলা এসে কিলঘুষি মারা শুরু করলো। কিছুক্ষণ পর, কুত্তা, 2 বছর হয়ে গেল, তোর কোনো খবর নেই, একটা ফোন পর্যন্ত করলি না। এমনি করেনি, বলতেই খুব বিজি ছিলাম। আর আমার কি হয়েছে এই 2টা বছর সেটা শুধু আমিই জানি। তোমরা এখানে কেন, আর তোমার বাবা মা কোথায়? এই বলে নীলার মুখ যেন কেমন গম্ভীর হয়ে গেল, সাথে সাথে স্বামী আরও। তৌফিক, আমাকে প্লিজ একটা কথা বলো তো, তুমি কে? আর দুবাই ওই আঙ্কেল আন্টিকে? কিসের সম্পর্ক তাদের সাথে তোমার? আর ওই দিন আমরা এত বড়লোক হওয়ার সত্ত্বেও এত দামি ফার্স্ট ক্লাস ফ্লাইটে উঠিনি। তোমাকে আর কি লুকাবো, শোনো তবে, আমি কেন সাধারণ ছেলে নয়, আমি একজন পুলিশ অফিসার। সাথে দুবাই তোমার আঙ্কেল আন্টি নয়, ওরা তোমার শ্বশুর শাশুড়ি।
আমার বাবা মা দুবাইয়ের সেরা ধনীদের মধ্যে একজন। তারপর আমার মিশন কি, এই 2 বছর কি কি হয়েছিল এবং সামিয়াকে কিভাবে রক্ষা করলাম সব বললাম। সব শুনে সামিয়া আর নীলা কেঁদে দিল। তারপর আমার বাবা মা নয় ওরা, আমার বাবার পরিচয়ে থাকা ব্যক্তিকে তুমি খুঁজে বেড়াচ্ছ। কি বলছো এসব নীলা, পাগল হয়েছো? ওয়েট, সামিয়া তুই ওইখানে গেলি কিভাবে? আমি বলছি, আজ প্রায় 3 মাস আগে আমি আর সামিয়া ছাদে যাওয়ার সময় আমার বাবা মার রুমের পাশে যেতে শুনতে পেয়েছিলাম যে কাউকে বাবা মেরে ফেলতে বলছে এবং কোনো একটা দ্বীপে নিয়ে গিয়ে তারপর হঠাৎ তোমার নাম বললো। আরও ভালো করে শোনার জন্য আর একটু আড়ি পেতে নিলাম। এমন সময় আমার আম্মু মানে ডাইনির কথা শুনতে পাই। আর কতদিন এভাবে আমরা আমাদের আসল সন্তানের কাছে যাব? আর কতদিন এসব অন্যের বাচ্চাদের পালবো? কেন যে শালা ওর এই মেয়ে আর ছেলের নামে সব সম্পত্তি লিখে দিল? ওদের তো মেরে দিলে, কিন্তু সম্পত্তি এখনো পেলাম না। এত উত্তেজিত হচ্ছে কেন? আমাদের ছেলে জয় তৌফিককে হাতে পেয়েছে, ওকে মেরে দিলেই ফিরে যাব দেশে। আর জয়ের সাথে নীলার বিয়ে দিয়ে সব সম্পত্তি নিজের করে নিব, সাথে ওর বাড়িটাও নিয়ে নিব। হ্যাঁ, ভালো বলছো। এটা বাড়ি নয়, যেন আস্ত একটা প্রাসাদ। বাহ বাহ, চমৎকার। তবে তলে তলে তোরাই হলি শয়তান, যারা আমার মা বাবাকে মেরেছিস। কি বলছিস এসব? মা, আমি তো তোর মা, আর এ তোর বাবা। না না না, তোমরা হলে খুনি, আমার মা বাবার খুনি। আমি এক্ষুনি পুলিশকে সব বলে দিব। রুম থেকে বের হওয়ার আগেই মিস্টার ইকবাল নীলার হাত চেপে ধরে, তারপর ঠাস ঠাস করে ছড় মেরে দেয়। হারামজাদি, আমার এতদিনের স্বপ্ন নষ্ট করবি তা তো হতে দিব না। তোর ছোট ভাই এমনিকে এখানকার এই বুড়ো বুড়িকেও আমি তুলে নিয়ে গিয়েছি। এখন শুধু তোকে আর ওই মেয়েকে তুললেই সব শেষ। হা হা হা। না 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 না। কিন্তু বলে ওঠার আগেই ওরা নীলাকে আর সামিয়াকে কোনোরকম দিয়ে অজ্ঞান করে ফেলে। নীলা এসব বলে চোখের পানি ফেলতে ফেলতে আমাকে জড়িয়ে ধরে নিল। আমার চোখে পানি। আমার বাবা মা আর আবিদকেও ওরা আটকে রেখেছে। সামিয়া, তুই তাহলে ওখানে গেলে কিভাবে? আমি নিজেও জানি না, তবে চোখ খুলে ওখানেই পড়ে থাকা অবস্থায় দেখেছিলাম। তারপর তুমি হিরোর মতো বাঁচিয়ে এখানে আনলে তো আনলে, তারপর তোমার দায়িত্ব শেষ। হেলিকপ্টারে জ্ঞান হারিয়ে ফেললে, তারপর অনেক কষ্ট করে তোমাকে ঘরে আনি আর সেবা যত্ন করতে থাকি। কিন্তু কিছুদিন পরে নীলা ভাবিকে মেডিকেলে দেখতে পাই তোমার ওষুধ কিনতে গিয়ে, তারপরে তাকে এখানে সেবা করতে থাকি। কিন্তু নীলা ভাবি শুধু একটু আঘাত পেয়েছিল বলে সেরে যায়। তারপর দুজনে তোমার সেবা করি, আর আজ 2 মাস হলো তুমি জেগে উঠলে। অনেক লম্বা কাহিনী। এখন বলো নীলা, তুমি কিভাবে এখানে এলে আর কেনই বা হসপিটালে গিয়েছিলে? শোনে, তবে ওরা আমাকে ধরে একটা পুরাতন রুমে আটকে রেখেছিল। কিন্তু ভাগ্য ভালো ছিল, বাড়িটা এত পুরনো ছিল যে আমি চেয়ারকে ভেঙে ফেলি। তারপর দরজাটা ভেঙে গাড়ির চোখে ফাঁকি দিয়ে প্রাণে দৌড়াতে থাকি। এমন সময় হঠাৎ প্রাইভেট কার মেরে দেয়। তারপর গান ফেলে তোমাকে আর সামিয়াকে দেখতে পাই। এমন সময় হঠাৎ ফোনটা বেজে ওঠে। নীলা আর সামিয়ার দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করতেই ভেসে এলো সেই পরিচিত কণ্ঠে বিশ্রীয় গলা। হ্যাঁ, নীলার বাবা, আমার শ্বশুর। জি শ্বশুর আব্বু, বলেন। হ্যাঁ জামাই বাবা, আমার মেয়েটা তোমাকে দেখতে যাচ্ছে, বুঝছো? তুমি কি আসতে পারবে? কিন্তু আব্বু, আমি তো বাংলাদেশে, এত তাড়াতাড়ি দুবাই যাব কিভাবে? আরে, আমি তো ওদের নিয়ে দেশে এসেছি, ঠিকানাতে একটু ওয়েট করো। তারপর ঠিকানা দিল। ফোনটা রেখে নিজের পার্সোনাল ফোনটা ওপেন করে সুন্দরভাবে ঠিকানাটা লিখে একটা নাম্বারে সেন্ড করে ফোনটা রেখে দিলাম। তারপর কে ফোন করেছিল? তোমার আব্বু যেতে বলল ওনার কাছে, দেখা করে আসি কেমন? না না, প্লিজ তৌফিক, তুমি যেও না, তাহলে আমার আর সামিয়ার কি হবে? কান্না করো না প্লিজ, আমি কথা দিলাম আমি যাব আর আসবো। আমাদের ছোট ভাই আবিদ আর আমার বাবা মাকে তো ওদের হাত থেকে ছাড়াতে হবে নাকি? নিজেকে স্বার্থপর ভেবো না। আসলে ভয় হয় তোমার কিছু হলে। কিছু হবে না, তুমি রেডি হয়ে নাও কেমন? হঠাৎ মাথায় এলো, আচ্ছা ইকবাল জানলো কিভাবে আমার জ্ঞান ফিরেছে? আর ফিরলেও নীলা তো আমার কাছেই, তাহলে? ও বলল ওর ওখানে নীলা আছে, ঘরে আমি একা। হঠাৎ মনে হলো, আচ্ছা এটা কোনো ফাঁদ নয় তো? দ্রুত নীলাকে খুঁজতে খুঁজতে কিচেনে আসতেই অবাক হয়ে গেলাম।
কারণ সামনে নীলা আর সামিয়া একে অপরের সাথে কথা বলছে। কি রে, আর কতদিন? এবার তো বল, তোর সেই স্বপ্নের রাজকুমারকে। রাগ করলে না তো ভাবি? না, এবার বল তো শুনি। মানে বড় ভাইয়া। কি? তৌফিক, তুই আমার সম্পদে হাত দিলি? না ভাবি, উল্টো তুমি আমার সম্পদে হাত দিয়েছো, কারণ ভাইয়ার সাথে আমার বিয়েটা অনেক আগে হয়েছে। সেই হিসেবে তুমি ভাইয়ার দ্বিতীয় পক্ষ আর আমি প্রথম। ওদের কথা শুনে হেসে দিলাম। আসলে এই সামিয়া সত্যি বলেছে, ওর সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু অতটা সময় দেওয়া হয়নি। দেশে চলে আসি, তারপর নীলা জোর করে বিয়ে করে নিল। ওদের আর লজ্জা না দিয়েই চলে এলাম। রুমে ফ্রেশ হয়ে নীলা আর সামিয়াকে নিয়ে বের হলাম, তবে নীলা আর সামিয়াকে হেলিকপ্টারে তুলে দিলাম। কি হলো, তুমি উঠছো না কেন? হ্যাঁ ভাইয়া, তুমি উঠছো না কেন? রাগে সামিয়ার কানগুলো টেনে দিলাম। তারপর, তোর কোন জন্মের ভাইয়া হয়ে আমি নিজের স্বামীকে ভাইয়া? কাজটা শেষ হোক, তারপর বোঝাবো। পাইলট, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ হেলিকপ্টার যেন মাটিতে না ছুতে পারে। ওকে স্যার। হেলিকপ্টার উপরে উঠে গেল আর আমি চলে গেলাম সেই ঠিকানা অনুযায়ী। গিয়ে দেখি বড় একটা পুরাতন গোডাউন, মনে হয় কয়েক বছর ধরে পড়ে আছে। যাই হোক, একটু সামনে গেলাম কিন্তু কিছুই নেই। তাই দ্রুত হিউম্যান ডিটেকটিভ সানগ্লাস পরে পুরো গোডাউনের দিকে তাকাতেই দেখতে পেলাম অনেকগুলো লাল পয়েন্ট। এগুলো মূলত মানুষের দেহ। এক এক করে দেখলাম প্রায় 50 জনের মতো। দ্রুত সানগ্লাস খুলে সামনে গেলাম। গেটে পা দিতেই হঠাৎ কয়েকজন বের হয়ে এলো। গেট খুলে সবারই কালো পোশাকধারী। চলে এসেছিস? তবে চল, তোর শ্বশুর মশাই সেই কখন থেকে অপেক্ষা করে বসে আছে, দ্রুত চলে ভাই। কই দেখি, চল শ্বশুরমশাইয়ের সাথে একটু সাক্ষাৎ করে আসি। ওদের হাবভাব দেখে মনে হচ্ছে ওরা আমার আসল পরিচয় জানে। কই যাস চান্দু, আগে তো চেক করে নি খালি হাতে এসেছিস নাকি প্ল্যান করে এসেছিস। হা, তোদের মারতে আমার অস্ত্র লাগবে নাকি? তাছাড়া তোদের মতো ময়লা আবর্জনা পরিষ্কার করতে নিজের রিভলভার বুলেটগুলো কেন নষ্ট করব? বা একদম খালি হাতে এসেছিস মরার জন্য? চল ভেতরে চল। ওদের পেছনে যেতে লাগলাম। ভেতরে যেতেই দেখি ইকবাল আর কয়েকটা লোক দাঁড়িয়ে আছে। শ্বশুর বাড়িতে আসলাম, কই একটু আদর যত্ন হবে তা না, এখানে আমাকে জিম্মি করা হচ্ছে। জামাই বাবা, এত তাড়া করলে হয়? একটু অপেক্ষা করো, আদর যত্ন সব হবে। একটু তাড়াতাড়ি শ্বশুরমশাই, আপনার মেয়েটা অপেক্ষা করছে অনেক দিন হলো। বাসর রাতটা এখনও ভালোভাবে করতে পারেনি। বলতে না বলতে চারিদিক থেকে বৃষ্টি শুরু হলো। তবে এটা পানি নয়, গুলির। পাশেই কয়েক সিন। মুহূর্তেই ওদের পিছনে যেতেই গুলিগুলো ওদের বুক পেট ফুটো করে দিল। এদিকে ওদের নিচে চাপা পড়ে মারা গেছি। এমন রিয়াক্ট করে শুয়ে পড়লাম। আমি যখন পুলিশের চাকরিতে নিযুক্ত হয়েছিলাম, তখন আমাকে 100 ভাগের 70% শ্বাস না নিয়ে থাকার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এদিকে আমার হেলদোল না দেখে ইকবাল হেসে উঠে এলো। তারপর, জামাই বাবা, মাত্র 1 রাউন্ড গুলি না করতে ওপরে চলে গেলে? তুমি তো পুলিশ নামে কলঙ্ক। হা। এই, এদের গাড়িতে তুলে নদীতে ভাসিয়ে দিয়ে আয়। একটু চোখ খুলে তাকাতে মুখে বাঁকা হাসি ফুটে উঠল, কারণ এবার প্রায় উপরতলা নিচতলা থেকে 50 জনের অধিক লোক বের হয়ে এসেছে, যা আমি আগেই আন্দাজ করেছিলাম। শালা লুকিয়েছিল এখানে, কোনো পাড়াপাড়ি করলে মৃত্যু নিশ্চিত। দ্রুত নিজের অ্যাপল ওয়াচে লোকেশন ডিটেকটিভটি চালু করে আগের মতোই পড়ে রইলাম। কিছুক্ষণ পর, ভাই, আমাকে মাফ করে দিন। ভাই, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে। কেন শ্বশুরমশাই, আপনি তো আপনার জামাইকে 1 রাউন্ড গুলি করে শুইয়ে দিয়েছেন, তাহলে আবার মাপ চাচ্ছেন কেন? ও আমার এত লোক দেখে? তবে শুনুন শ্বশুরমশাই, ওরা সবাই মাফিয়া নয়, এরা সবাই আইনি লোক, সিক্রেট টিম অফ পুলিশ। যাই হোক, তোর কি কিছুই জানার আছে? তুই তো মারা গিয়েছিলি, আমার লোক তো তোকে নাকে পরীক্ষা করেছে যে তুই মৃত, আর হঠাৎ এত লোক চলে আসলো কিভাবে? আর আমাকে মারলে? হা, তোর বাবা মা আর আদেবকে কিভাবে বাঁচাবি? হা। আরে বোকা, তুই সেই আগের জামানায় পশু করে গেলি। এটা তো সাধারণ বিষয়। আচ্ছা শোন, এটা শুনে আরও অবাক হবি। আসলে তোর ওয়াইফ না, অনেক আগেই শুয়ে দিয়েছি। হয়তো ভাবে কিভাবে। হা। এখানে আসার আগেই ওই দেখ, হিউম্যান ডিটেকটিভ ডিভাইস, এটা চালু করেছিলাম। তারপর পুরো গোডাউনে কতজন আছে দেখেছি, কিন্তু শেষে খুলে ফেলার আগে তোর গোডাউনের পেছনে একটা কিছু দেখতে পাই, যেখানে ছিল একটা নিচে যাওয়ার সিঁড়ি। ব্যাস, চলে গিয়েছিলাম। আর কি দেখেছিলাম জানিস? তোর স্ত্রী, তোরই লোক এর সাথে সঙ্গমে লিপ্ত। ব্যাস, ওটা দেখে ওখানেই মেরে দিয়ে চলে এসেছি। সাথে রুমে
পেপারসগুলো আর অবাক হবি। আর পাশের রুমে ছিল আমার বাবা মা আর আবিদ। হা হা, ওদেরকেও আমি বের করে এনেছি। কাজের কাজ করেছিস, শালে বিশ্বাসঘাতকটা করেছে। আর আমার সামনে পড়লে ওকে কুকুর দিয়ে খাওয়াতাম। ব্যাস, তোর দুদিন শেষ। ভালো থাকিস। আল্লাহ হাফেজ। পুরো টিমের ওপর গুলির বর্ষণ করে দিল। পুরো হয়ে গেল, বের হয়ে গেল অন্ধকার গোডাউন থেকে। উড়িয়ে দিলাম পুরো গোডাউন। সবাই থেকে বিদায় নিয়ে অপেক্ষা করতে লাগলাম পাইলটের জন্য। একটু পর হেলিকপ্টার ল্যান্ড করলো। তুমি ঠিক আছো তো? বাবু, তোমার কিছু হয়নি তো? বাহ, দুজনের মুখে রোমান্টিক কথা। নিশ্চয়ই হবে আজ কোনো কিছু। শয়তান বাদ, ওসব কিছুই হবে না। স্বামীও চলে, এর সাথে কথা নেই। ওরা চলে যাওয়ার আগেই ওদের হাত চেপে ধরলাম। তারপর, রাগ করলে তো হেরে গেলে। নীলার জন্য একটা সারপ্রাইজ, সেটা হলো আবেদ। আবার নীলা আর সামিয়ার জন্য আরও একটা সারপ্রাইজ, সেটা হলো তোমাদের শ্বশুর শাশুড়ি। এখন এর জন্য আমাকে কি দিবে? কি কি দিব আমরা? তবে আমাদের কাছে স্পেশাল জিনিস আছে, যেটা শুধু দিব তবে রাত্রে। ওকে, অপেক্ষায় রইলাম রাতে। এই তোমরা দুজন এভাবে তাকিয়ে আছো কেন? তুমি এখানে এসে বিয়ে করেছো, আমাকে বলনি কেন? হ্যাঁ, তুমিও আমাকে বিয়ে করার আগে বলনি কেন তুমি বিবাহিত? ওরে শালা, এত দেখি দুটোই দুদিকে ঘুরে গিয়েছে, কিন্তু আমি ছাড়ছি না। 2টা বছর হয়ে গেল তোমাদের ছাড়া থেকেছি। আজ তো ইতিহাস রচনা করবই করব, তোমরা যাই বলো না কেন। লুচ্চা শালা, এই তুমি এত লুচ্চা কেন বলো তো? পাঠক পাঠিকা বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন এই আমাদের বরটা এত লুচ্চা কেন? এই নীলা, তুমি আমাকে লজ্জা বললে? না না, ও লুচ্চাগুলো ভুল করেছে। তুমি হলে লুচ্চার হাড্ডি। ওকে ফাইন, তবে লুচুগিরি একটু দেখাই। এগিয়ে গেলাম ওদের দিকে। এই এগিয়ে আসছো কেন? ভালো হবে না কিন্তু। আরে রাগ তো ভালো, আর খারাপ বিয়ে করা বউ। আমার এত খারাপ ভালো বুঝি না। ইতিহাস চলছে, একটু অপেক্ষা করুন। 3 ঘন্টা পর। এই নীলা, সামিয়া একটু হাওয়া করো তো। এত ঘামছি কেন? গরম নীলা আর সামিয়া দুজন দুপাশ থেকে খুশি মেরে বলল। তুমি একটা রাক্ষস। উফ, হেডলাইটে দাগ ফেলে দিয়েছো। চলো চলো, গোসলে চলো। মানে আর একবার খেলতে ইচ্ছা হচ্ছে। নীলা আর সামিয়া একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে ঝাঁপে ঝাঁপ। ওমা গো, কোমর গেল গো। কিন্তু খাট ভাঙেনি, কারণ এটা হলো দামে কম মানে ভালো কাকলি ফার্নিচারের খাট। খুব টেনশনে দাঁড়িয়ে আছি অপারেশন রুমের বাইরে। ভেতরে একটা নয়, আমার 2টো বউ ব্যথায় কাতরাচ্ছে। হ্যাঁ ভাই, বাবা হতে চলেছি। একটু পর কান্নার আওয়াজ শুনতে পেলাম দ্রুত ভেতরে গেলাম, গিয়ে ধপাস করে বসে পড়লাম। এটা কি দেখছি? একটা নয়, 2টো নয়, পুরো 4টা বাচ্চা। কাকে ছেড়ে কাকে কোলে নিব ভেবেই কোনো কিনারা পেলাম না। নীলা আর সামিয়া এই কাণ্ড দেখে হেসে দিল। নর্মাল ডেলিভারি হয়েছে। তারপর দুজন একসাথে বলে উঠল, যাক, লুচুর বাবার 4টা লুচু সন্তান হয়ে গেছে। বাবা তো করেছে 2টো, না জানি তার কোনো তার পুত্রগুলো কয়টা করে। হ্যাঁ, একটু হিসাব করে, কিন্তু পারলাম না। পাঠক পাঠিকাগণ, আপনারা প্লিজ হিসাব করে বলবেন। আল্লাহ হাফেজ।